ইনডোরের সকাল বাইরে থেকে যতটা পরিষ্কার দেখায় ভেতর থেকে ততটাই ক্লান্ত থাকে। ডিসেম্বরের হালকা ঠান্ডায় শহর খুব দ্রুত জেগে ওঠে। কিছু মানুষ কাজের জন্য, কিছু বাধ্য হয়ে, আর কিছু মানুষ শুধু এই কারণে যে তাদের থেমে থাকার কোনো অধিকার নেই। এমজি রোড থেকে একটু দূরে বিজয়নগরের দিকে যাওয়া সেই বড় হাসপাতালটিই ছিল এই শহরের হৃৎস্পন্দন। এখানে প্রতিদিন কারো আশা আসত, আবার কারো সবকিছু ভেঙে চুরমার হয়ে বাইরে বেরিয়ে যেত। হাসপাতালের মূল গেটের ঠিক সামনে রাস্তার ধারে প্রতিদিন একটি দুধের ঠেলা বসত। কোনো বোর্ড নেই, কোনো নাম নেই, শুধু একটি পরিষ্কার ঢাকা দেওয়া পাত্র, স্টিলের গ্লাস আর একটি ছোট্ট আগুন, যার ওপর দুধ গরম হতে থাকত। ঠেলার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে সবাই দুধওয়ালি বলে ডাকত। কেউ তার নাম জিজ্ঞাসা করত না, যেন নাম শুধু তাদের জন্যই হয় যাদের হাতে কোনো বিশেষ পরিচয় থাকে। সেই মেয়েটির নাম ছিল অদিতি। বয়স প্রায় ২৭, সাধারণ চেহারা, কিন্তু চোখে এমন এক গভীরতা ছিল যা অনেক কিছু সহ্য করে নেওয়ার পরে আসে। সে খুব একটা কথা বলতো না, তার গলায় কোনো কৃত্রিমতা বা কাউকে খুশি করার চেষ্টা ছিল না। সে শুধু নিজের কাজ করত। পরিষ্কার সময়ে কারো কাছে কিছু না চেয়ে সকাল ৭টার আগেই সে ঠেলা নিয়ে চলে আসত। ঠান্ডা এতটাই থাকত যে আঙুলগুলো অবশ হয়ে যেত। স্টিলের গ্লাস ধরার সময় ব্যথা লাগত, কিন্তু অদিতি কখনো অভিযোগ করত না। অভিযোগ করার অভ্যাস তার অনেক আগেই চলে গিয়েছিল, যখন সে বুঝে গিয়েছিল যে অভিযোগ শুধু তাদেরই শোনা হয় যাদের জীবনে কারো কিছু আসে যায়। সিকিউরিটি গার্ড প্রায়ই তাকে বকাঝকা করত, ঠেলা একটু সরিয়ে রাখো, নাস্তা আটকাবে না। অদিতি হালকা মাথা নিচু করে ঠেলা দুকদম পেছনে সরিয়ে দিত। সে ঝগড়া করত না। এই শহরে ঝগড়া করার জন্যেও আত্মবিশ্বাসের প্রয়োজন হয়। ধীরে ধীরে ভিড় বাড়ত। নার্স, ওয়ার্ড বয়, রোগীদের আত্মীয় স্বজন, কিছু মেডিকেল স্টুডেন্ট, সবাই খুব তাড়াহুড়োতে থাকত। অনেকে দুধ নেওয়ার সময় তার দিকে ফিরেও তাকাত না, যেন সামনে কোনো মানুষ নেই, শুধু একটি হাত। অদিতি প্রতিবার পয়সা তুলে ঠিকভাবে রেখে দিত, না কোনো রাগ, না কোনো প্রতিক্রিয়া। সে নিজেকে ভেতর থেকে সামলে নিতে শিখে গিয়েছিল। মাঝে মধ্যে কোনো ছোট বাচ্চা যে হাসপাতালে ভর্তি, নিজের বাবা মায়ের সাথে এসেছে, সে ঠেলার সামনে এসে দাঁড়াত। দিদি, আর একটু দাও না। অদিতি চুপচাপ গ্লাস ভরে দিত, আর পয়সা নেওয়ার বদলে তার হাতে দুটো বিস্কুট ধরিয়ে দিত। এটা দয়া ছিল না, এটা ছিল তার অভ্যাস। হয়তো তার মনে থাকত যে ক্ষুধার অপমান কতটা যন্ত্রণার। সকাল ৮:৩০টার দিকে ক্যান্টিন খুলত, কিন্তু সকালের ডিউটিতে থাকা ডাক্তার আর কর্মীরা প্রায় ক্যান্টিনে যাওয়ার বদলে অদিতির ঠেলা থেকে দুধ খেয়ে নিতেন। ঠান্ডায় এক গ্লাস গরম দুধ অনেক সময় মানুষকে কিছুক্ষণের স্বস্তি দেয়। তখনই হাসপাতালের ভেতর থেকে সাদা কোট পরা একটি ছোট দল বাইরে এলো। তাদের হাঁটা চলায় একটা স্থৈর্য, মুখে ক্লান্তি, আর চোখে সেই দূরত্ব যা প্রতিদিন মৃত্যু আর জীবনের মাঝখানে দাঁড়িয়ে থাকার ফলে আসে। বাকি ডাক্তাররা গর্ব করছিলেন, হাসছিলেন, কিন্তু সেই একজন ডাক্তার চুপ ছিলেন। তার নাম ছিল ডাক্তার সমীর মাথুর। শহরে তার নাম সম্মানের সাথে নেওয়া হতো। কার্ডিওলজিতে তার বিশাল পরিচিতি ছিল। কর্মীরা তাকে মান্য করত, রোগীরা তার নাম ভগবানের মতো নিত। কিন্তু সমীর ভেতর থেকে ততটা হালকা ছিলেন না যতটা মানুষ মনে করত। তার মুখে শান্তি ছিল এক অভ্যাসের মতো, নিজের কোনো ভাঙা অংশকে ঢেকে রাখার অভ্যাস। সমীর আর তার সঙ্গীরা ঠেলার সামনে এসে দুধ নিলেন। একজন জুনিয়র ডাক্তার বলল, ভাইয়া, ১ কাপ করে দিন, চিনি কম রাখবেন। অদিতি কিছু না বলে দুধ বের করল, গরম করল আর কাপ এগিয়ে দিল। সে জানত যে তাকে মেয়ে দেখেও কেউ দিদি বলে ডাকবে না। সমীর কাপ হাতে নিলেন, তখনও ভাপ উঠছিল। কাপ তুলতে তুলতে তিনি এক মুহূর্ত থামলেন। তার নজর অদিতির হাতের ওপর পড়ল। পরিশ্রমে খসখসে আঙ্গুলে হালকা ফাটল। তারপর তার নজর গেল অদিতির চোখের দিকে। অদিতির চোখ প্রথমে নিচু ছিল, কিন্তু কাপ এগিয়ে দেওয়ার সময় সে চোখ তুলল। একদম স্থির নজর, না কোনো হাসি, না কোনো নমনীয়তা। যেন সে বলছিল, দুধ চেয়েছিলেন, নিন, আমার দুর্বলতা খুঁজবেন না। সমীরের কাছে সেই দৃষ্টি অদ্ভুত নয়, বরং সত্যি মনে হল। হাসপাতালে তিনি অনেক ধরনের মুখ দেখেছিলেন। ভয়ে নুইয়ে পড়া, আশায় ঝুলে থাকা, পয়সার লোভে হাসতে থাকা। কিন্তু অদিতির চোখে সেই নুইয়ে পড়া ভাব ছিল না। ক্লান্তি ছিল, কিন্তু আকুতি ছিল না। সমীর এক চুমুক খেলেন। দুধ একদম সাদা ছিল, পরিষ্কার এবং ভেজালহীন। তার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, দুধ খুব খাঁটি। অদিতি শুধু বলল, হ্যাঁ। এটা ছিল কেবল একটা ধ্রুব সত্য। জুনিয়র ডাক্তার হেসে উঠলেন। ওরে বাবা, স্যার, আপনি এখন দুধের কোয়ালিটিও চেক করতে শুরু করলেন নাকি?
সবাই হেসে দিল। সমীর হালকা হাসলেন, কিন্তু তার নজর অদিতির ওপরেই টিকে থাকল। অদিতি পয়সা নিল, না গুনে কিছুই বলল না। তার কাছে প্রতিটি কাপ দুধ মানে সেই দিনের ওষুধ, সেই দিনের রুটি আর সেই দিনের ঘর ভাড়া। যাওয়ার সময় সমীর জিজ্ঞাসা করলেন, এখানে রোজ থাকো? হ্যাঁ। কবে থেকে? অদিতি এক পলক ভাবল, অনেক দিন থেকে। সমীর বুঝে গেলেন যে সব প্রশ্নের উত্তর পূর্ণাঙ্গভাবে দেওয়া হয় না, সব যন্ত্রণা সবাইকে দেখানো যায় না। তিনি সেখান থেকে চলে গেলেন, কিন্তু তার ভেতরে কিছু একটা থেমে গিয়েছিল, অদিতির চোখের সেই স্থির স্পর্শ। একটু পরে গেটে একটি অ্যাম্বুলেন্স এলো, শুরু হলো হুড়োহুড়ি। অদিতি ঠেলা পেছনের দিকে সরিয়ে নিল। তখনই এক বৃদ্ধা মহিলা ঘাবড়ে গিয়ে সেখানে বসে পড়লেন। নিঃশ্বাস খুব দ্রুত চলছে, চোখ দুটিতে আতঙ্ক। মা, একটু জল। অদিতি কিছু না ভেবেই জল দিল, চেয়ার এগিয়ে দিল, তার পিঠে হাত রাখল। সে কিছুই বলল না, শুধু সাথে দাঁড়িয়ে থাকল। একটু দূর থেকে সমীর এইসব দেখছিলেন। তার মনে হল, এই মেয়েটি শুধু দুধ বিক্রি করে না, সে পরিচয়হীন মানবিকতা বিলিয়ে দেয়। সেই রাতে হাসপাতালের অন্য অংশে সমীর নিজের ঘরে বসেছিলেন। বাইরের শহর জাগছিল, কিন্তু তার ভেতরে ছিল এক নিস্তব্ধতা। তার চোখে বারবার সেই দৃশ্যটি ফিরে আসছিল, একটি মেয়ে, একটি ঠেলা আর একটি হাত যা বিনা প্রশ্নে কাউকে সাহায্য করছে। তিনি নিজেকে প্রশ্ন করলেন, আমরা ডাক্তার, চিকিৎসা করি, কিন্তু আমরা কি মানুষও হতে পেরেছি? পরের দিন ইন্দোরের বাতাসে হালকা কুয়াশা ছিল। সূর্য উঠলেও তার আলো তখনও পুরোপুরি শহরে নামেনি। হাসপাতালের গেটের সামনে সেই একই চাঞ্চল্য, অ্যাম্বুলেন্সের আওয়াজ, গার্ডের বাঁশি, রোগীদের আত্মীয় স্বজনের অস্থিরতা। আর সেই সবের মাঝখানে সেই নির্দিষ্ট জায়গায় অদিতি আবার তার দুধের ঠেলা সাজাচ্ছিল। তার কাছে প্রতিটি সকাল একই রকম ছিল, তফাৎ শুধু এটাই যে কখনো পয়সা ঠিকঠাক হতো, কখনো হতো না। আজও সে পাত্র খুলল, দুধ ছাঁকল, গ্লাসগুলো লাইন দিয়ে রাখল। হাতে ঠান্ডা বিচ্ছিল, কিন্তু মুখে সেই একই ধৈর্য। সে জানত যে দিন শুরু হওয়ার আগে যদি মুখে ক্লান্তি দেখা দেয়, তবে সারা দিন খুব ভারী হয়ে যাবে। হাসপাতালের ভেতরে ডাক্তার সমীর নিজের কেবিনে বসে ফাইল দেখছিলেন। রোগীদের রিপোর্ট, ইসিজি, অ্যাঞ্জিওগ্রাফি, সব সেই প্রতিদিনের কাজ। কিন্তু আজ তার নজর বারবার ঘড়ির দিকে চলে যাচ্ছিল, যেন তিনি কোনো সময়ের অপেক্ষা করছেন। তিনি নিজেও বুঝতে পারছিলেন না কেন অপেক্ষা করছেন। গতকালের দৃশ্য বারবার তার চোখের সামনে চলে আসছিল। অদিতির সেই শান্ত মুখ, সেই স্থির নজর আর সেই স্পর্শ, যার মাধ্যমে সে এক অজানা মহিলার আতঙ্ক থামিয়ে দিয়েছিল। সমীর নিজের চেয়ারে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করলেন। সমীর মাথুরের নাম আজ সম্মানের সাথে নেওয়া হলেও এই নাম খুব সহজ পথে এখানে পৌঁছায়নি। তার শৈশব কেটেছিল এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। বাবা রেলে চাকরি করতেন, সৎ, কঠোর এবং সীমিত আয়ের মানুষ। মা ঘর সামলাতেন এবং ছেলের স্বপ্নগুলোকে চুপচাপ আগলে রাখতেন। সমীর পড়াশোনায় খুব ভালো ছিলেন। তাকে ডাক্তার হতে হয়েছিল কারণ তিনি নিজের বাবাকে হার্ট অ্যাটাকের সাথে লড়াই করতে দেখেছিলেন, হাসপাতালের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। আর এটাও দেখেছিলেন যে একজন ডাক্তারের একটি কথাই পুরো পরিবারকে কতটা আশা দিতে পারে। তিনি মনে মনে ঠিক করেছিলেন যে তিনি এমন ডাক্তার হবেন যিনি চিকিৎসার সাথে সাথে মানুষের মনটাও বুঝবেন। কিন্তু জীবন তাকে খুব তাড়াতাড়ি শিখিয়ে দিয়েছিল যে শুধু ডাক্তার হয়ে যাওয়াই যথেষ্ট নয়। মেডিকেল কলেজ, ইন্টার্নশিপ, তারপর চাকরি, এসবের মাঝে সমীর একটি সম্পর্ক কাটিয়েছিলেন। বিয়ে হয়েছিল এক শিক্ষিত বুদ্ধিমতী মেয়ের সাথে। শুরুটা ঠিকঠাক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে দুজনের জগৎ আলাদা হয়ে গেল। সমীর হাসপাতালে ডুবে থাকতেন, আর তার স্ত্রী সেই জীবনে হাঁপিয়ে উঠছিলেন, যেখানে আবেগের জন্য কোনো সময় ছিল না। কথা কমতে থাকল, অভিযোগ বাড়তে থাকল, এবং একদিন খুব নিঃশব্দে সেই সম্পর্কটি ভেঙে গেল। বিবাহ বিচ্ছেদের পর সমীর নিজেকে পুরোপুরি কাজের মধ্যে ডুবিয়ে দিলেন। তিনি ভেবেছিলেন মানুষ সাথে না থাকলেও কাজ তো থাকবে, কিন্তু ভেতরে যে শূন্যতা তৈরি হয়েছিল তা কাজ দিয়ে ভরাট হল না। প্রতি রাতে বাড়ি ফিরে তিনি একা খাবার খেতেন, টিভি চালাতেন আর ঘুমিয়ে পড়তেন। কেউ অপেক্ষা করত না, কেউ জিজ্ঞাসা করত না যে দিনটা কেমন কাটল। এই কারণেই হয়তো অদিতির সেই ছোট দৃশ্যটি তাকে এতটা নাড়া দিয়েছিল। দুপুরের দিকে সমীর বিরতি পেলেন। বাকি ডাক্তাররা ক্যান্টিনের দিকে গেলেন, কিন্তু তিনি অজান্তেই হাসপাতালের বাইরে পা বাড়ালেন। তার পা নিজের থেকেই সেই ঠেলার দিকে এগিয়ে গেল। অদিতি তখন এক নার্সকে দুধ দিচ্ছিল। নার্স হাসি মুখে বলল, দিদি, আজ দুধটা খুব ভালো। অদিতি হালকা মাথা নাড়ল। সমীর ঠেলার সামনে এসে দাঁড়ালেন। অদিতি তাকে দেখে চিনতে পারল।
সে কিছু না জিজ্ঞাসা করেই একটি গ্লাস বের করল, কিন্তু তারপর থেমে গেল। সে কাপ এগিয়ে দিল না। জিজ্ঞাসা করতে হবে। সে শান্ত স্বরে বলল, আজও দুধই? সমীর তার এই প্রশ্নে এক ধরনের সাম্য অনুভব করলেন। তিনি মাথা নাড়লেন, হ্যাঁ। অদিতি দুধ ঢেলে গ্লাস এগিয়ে দিল। সমীর পয়সা বের করতে চাইলেন, কিন্তু অদিতি হাত তুলে বারণ করল। গতকালের পয়সা বেশি ছিল। সমীর তার দিকে তাকালেন। গুনেছিলে না তো? অভ্যাস আছে, অদিতি বলল। নজর দিলেই আন্দাজ পাওয়া যায়। সমীর হাসলেন। এই হাসিটা লোক দেখানো ছিল না, অনেক দিন পর এলো। তিনি পয়সা পকেটে রেখে দিলেন। তারপর কিছু মুহূর্ত চুপচাপ দুধ খেতে থাকলেন। চারপাশে অনেক আওয়াজ ছিল, কিন্তু তার মাঝেও ছিল এক অদ্ভুত শান্তি। এখানে রোজ দাঁড়িয়ে থাকা কি কঠিন নয়? সমীর জিজ্ঞাসা করলেন। অদিতি এক পলক আকাশের দিকে তাকালো। কঠিন তো সবকিছুই হয়, তফাৎ শুধু এটাই যে কিছু কঠিন পরিস্থিতি নিজেকেই বেছে নিতে হয়। এই উত্তর সমীরের ভেতরে কোথাও গিয়ে গেঁথে গেল। তিনি অনুভব করলেন এই মেয়েটি বইয়ের ভাষায় কথা বলে না, কিন্তু তার কথায় অভিজ্ঞতার গভীরতা আছে। আপনি ডাক্তার, অদিতি হঠাৎ বলল। সমীর একটু অবাক হলেন। হ্যাঁ, হৃদরোগ বিশেষজ্ঞ। আমি জানতাম, অদিতি বলল। আপনি যখন কাপ ধরেন তখন আঙুলগুলো এমনভাবে থাকে যেন নাড়ি টিপে দেখছেন, আর আপনার চোখ রুগীদের মতো এদিক ওদিক দেখে না। সমীর কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি খুব মন দিয়ে লক্ষ্য করো। মন দিতে হয়, অদিতি বলল, না হলে মানুষ পিষে দিয়ে বেরিয়ে যায়। তার এই বাক্যে কোনো অভিযোগ ছিল না, শুধু সত্য ছিল। সমীর অনুভব করলেন, হাসপাতালের ভেতরে তিনি যাদের চিকিৎসা করেন তাদের মধ্যে খুব কম মানুষই আছে যারা বাইরে দাঁড়িয়ে থাকা এই মেয়েটিকে সত্যি সত্যি দেখে। তখনই হাসপাতালের ভেতর থেকে ডাক্তার আগরওয়ালকে বেরিয়ে আসতে দেখা গেল, হাসপাতালের ডিরেক্টর। তিনি দূর থেকে সমীরকে দেখলেন এবং তারপর অদিতির ঠেলাটিকে। তার মুখে হালকা অসন্তোষ ফুটে উঠল। তিনি কাছে এলেন। সমীর, তিনি বললেন, ক্যান্টিনে বসা উচিত ছিল, বাইরে এই সব। বাক্যটি অসম্পূর্ণ থেকে গেল, কিন্তু মানেটা পরিষ্কার ছিল। সমীর প্রথমবার অনুভব করলেন এই অসম্পূর্ণ বাক্যটি কতটা ভারী। এই সব? সমীর শান্তস্বরে বললেন, স্যার, দুধটা খুব ভালো। ডাক্তার আগরওয়াল কিছু বললেন না, শুধু এক ঝলক অদিতির দিকে তাকালেন। এমন এক দৃষ্টি যেখানে মানুষকে কম আর জায়গাকে বেশি দেখা হয়। তারপর তিনি ভেতরে চলে গেলেন। অদিতি মাথা নিচু করে নিল। সে এই ধরনের দৃষ্টিতে অভ্যস্ত ছিল, কিন্তু সমীরের ভেতরে কিছু একটা মোচড় দিয়ে উঠল। তার মনে হলো যেন কেউ বিনা শব্দে তাকে বলে দিল, তুমি কার সাথে দাঁড়িয়ে আছো সেটা অনেক বড় ব্যাপার। সেই দিনের পর সমীরের বাইরে আসাটা প্রতিদিনের অভ্যাসে দাঁড়িয়ে গেল। কখনো সকালে, কখনো দুপুরে। কথা বেশি হতো না, কিন্তু প্রতিটি কথোপকথনে এমন কিছু থাকত যা দুজনের ভেতরে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল। অদিতি কখনো নিজের মায়ের কথা বলতো, কখনো দুধের দামের কথা। সমীর কখনো রোগীদের ক্লান্তির কথা বলতেন, কখনো শহরের নিষ্ঠুরতার কথা। তারা দুজনেই যার যার জায়গায় দাঁড়িয়েছিলেন, কিন্তু তাদের ভেতরের দূরত্ব কম ছিল। এক সন্ধ্যায় যখন ঠান্ডা একটু বেশি ছিল, অদিতি ঠেলা গোছাতে শুরু করল। সমীর সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, বাড়ি অনেক দূরে? না। সেই রাতে সমীর অনেক রাত অবধি ঘুমাতে পারলেন না। তার প্রথমবার মনে হলো কেউ একজন আছে যাকে তিনি কোনো ভূমিকা ছাড়াই দেখছেন। না ডাক্তার, না রোগী, না সমাজের কোনো অংশ, শুধু দুজন মানুষ। সেই দিন ইন্দোরের সকালটা খুব একটা আলাদা ছিল না। সেই একই ব্যস্ততা, একই হুড়োহুড়ি। হাসপাতালের বাইরে গাড়ির লাইন লেগেছিল। ভেতরে ওয়ার্ডগুলোতে মেশিনের বিপ আওয়াজ শোনা যাচ্ছিল। ডাক্তাররা ফাইল নিয়ে দ্রুত হাঁটছিলেন। অদিতি প্রতিদিনের মতো ঠেলা বসিয়েছিল। দুধ ছাকা, পাত্র ঢাকা দেওয়া, কাপগুলো সাজানো। তার ভেতরে কোনো উৎসাহ ছিল না, না ছিল কোনো ভয়। তার জীবনে বিশেষ কোনো দিন আসত না, প্রতিটি দিন শুধু অতিবাহিত হতো। আজ মায়ের শরীরটা একটু ভালো ছিল, এটাই ছিল তার স্বস্তি। সে মনে মনে হিসেব করল, আজ যদি বিক্রি ভালো হয় তবে ওষুধের পুরো কোর্সটা কেনা যাবে। সকালের প্রথম 1 ঘন্টায় ভিড় বেশি হয়। নার্সরা তাড়াহুড়োতে থাকে, ডাক্তাররা হাতে ফাইল নিয়ে, রোগীদের আত্মীয়রা ঘুমে ডুলুডুলু। সবাই দুধ নেয়, পয়সা দেয় আর সামনে এগিয়ে যায়। অদিতি সবাইকে একই চোখে দেখত। সে শিখে গিয়েছিল যে নিজেকে যদি ছোট মনে করা হয় তবে দুনিয়া আরও ছোট করে দেবে। বেলা প্রায় 9:30টার দিকে হাসপাতালের ভেতরে একটি মিটিং শেষ হল। সিনিয়র ডাক্তাররা বাইরে বেরোলেন। সবার আগে ছিলেন ডাক্তার আগারওয়াল। তার পেছনে বিভাগীয় প্রধান এবং কিছু জুনিয়র ডাক্তার। কথাবার্তা চলছিল নতুন মেশিন, নতুন প্রজেক্ট, হাসপাতালের ভাবমূর্তি। শব্দগুলো ছিল বড় বড়, কিন্তু গলা ছিল নিচু। আর সেই দলের মধ্যেই একটু দূরত্বে ছিলেন ডাক্তার সমীর। সমীর আজ একটু অন্যরকম ছিলেন। মুখে সেই একই শান্তি,
কিন্তু ভেতরে অস্থিরতা। তিনি রাতে ঠিকমতো ঘুমাননি। সকাল থেকেই একটি কথা তার ভেতরে পরিষ্কার ছিল, কিছু কথা আর ভেতরে রাখা যায় না। সেগুলি হয় বলে দিতে হয়, না হলে এটা মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলে। দলটি হাসপাতালের গেটের কাছে থামল। কেউ একজন দুধ খাওয়ার কথা বলল। কিছু মানুষ ঠেলার দিকে এগিয়ে এলো। অদিতি কাপ বের করল, দুধ ঢালল। সবকিছু স্বাভাবিক ছিল, এতটাই স্বাভাবিক যে কারো আন্দাজ ছিল না পরের কয়েক মিনিটে এই জায়গাটা কেমন নিস্তব্ধ হয়ে যাবে। সমীর ঠেলার সামনে এসে থামলেন। অদিতি তার দিকে তাকালো। সে দুধ ঢালতে শুরু করল, কিন্তু আজ তার হাত হালকা কেঁপে গেল। সে নিজেও জানে না কেন। হয়তো এই কারণে যে এখন সে সমীরকে শুধু একজন গ্রাহক মনে করে না। হয়তো এই কারণে যে প্রথমবার কেউ তাকে দুধ বালির চেয়ে বেশি কিছু ভেবেছে। সমীর কাপ নিলেন। তিনি দুধ খেলেন না, শুধু কাপ ধরে দাঁড়িয়ে রইলেন। ডাক্তার আগরওয়াল কথায় কথায় বললেন, সমীর, দেরি হচ্ছে, ওয়ার্ড রাউন্ড আছে। সমীর মাথা নাড়লেন, কিন্তু তার পা সরল না। তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন, ঠেলার সামনে সবার মাঝে। তিনি এক গভীর নিঃশ্বাস নিলেন। স্যার, তিনি বললেন। ডাক্তার আগরওয়াল থামলেন, বাকিরাও থামল। গলায় উচ্চতা ছিল না, কিন্তু এক ধরনের স্থৈর্য ছিল। এমন এক স্থৈর্য যা কোনো বড় কথার আগে আসে। হ্যাঁ? আগরওয়াল জিজ্ঞাসা করলেন। সমীর কাপ নিচে রাখলেন। তার নজর এক মুহূর্তের জন্য অদিতির ওপর গেল। তারপর তিনি ইচ্ছে করে সবার দিকে তাকালেন, যেন তিনি কারো একজনের সাথে নয়, বরং পুরো হাসপাতালের সাথে কথা বলছেন। আমাকে আপনাদের সবার সামনে একটি কথা বলতে হবে। চারপাশে হালকা অস্বস্তি ছড়িয়ে পড়ল। হাসপাতালের বাইরে এমন কথা সচরাচর হয় না। কথা যা হওয়ার ভেতরে হয়। কেউ একজন নিচু স্বরে বলল, হ্যাঁ সমীর, বলো। অদিতি তখনও বুঝতে পারছিল না কি হচ্ছে। তার মনে হলো বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে। সে অজান্তেই কাপগুলোকে গোছাতে শুরু করল। ঘাবড়ে গেলে হাত সবসময় কোনো কাজ খুঁজে নেয়। সমীর আবার নিঃশ্বাস নিলেন। তিনি থামলেন। আমি অদিতিকে বিয়ে করতে চাই। বাক্যটি ছোট ছিল, কিন্তু তার প্রভাব ছিল বিশাল। কিছু সেকেন্ডের জন্য কেউ কিছু বলল না। যেন অ্যাম্বুলেন্সের আওয়াজ, গাড়ির শব্দ, মানুষের কথা সব থমকে গেল। কিছু নার্স গ্লাস হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। একজন জুনিয়র ডাক্তারের হাসি অর্ধেক হয়ে থেকে গেল। অদিতির মনে হল যেন কেউ তার কান চেপে ধরেছে। সে নিজের নিঃশ্বাস শুনতে পাচ্ছিল। সে সমীরের দিকে তাকালো। তার চোখ ছিল স্থির, ভয়হীন, যেন তিনি এই বাক্যের জন্য প্রস্তুত ছিলেন। কি? কেউ একজন ফিসফিস করে বলল। ডাক্তার আগরওয়ালের মুখে প্রথমে বিস্ময় এলো, তারপর কঠোরতা। তিনি অদিতির দিকে তাকালেন। ঠেলার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটি, সাদামাটা পোশাক, হাতে দুধের গন্ধ। সমীর, তিনি বললেন, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ, সমীর বললেন, পুরোপুরি। ফিসফাস বাড়তে থাকল। দুধওয়ালির সাথে মজা করছে। এত বড় ডাক্তার, আর এই শব্দগুলো নিচু ছিল, কিন্তু অদিতির কানে পরিষ্কার পৌঁছাচ্ছিল। সে এই সব শব্দের সাথে পরিচিত ছিল, কিন্তু এভাবে সবার সামনে নয়। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ঠেলাটিকে শক্ত করে ধরল, যেন পড়ে না যায়। তার রাগ হল না, লজ্জা পেল না, শুধু এক নগ্ন অনুভূতি হল, যেন তার পুরো জীবনটা সবার সামনে মেলে ধরা হয়েছে। একজন সিনিয়র ডাক্তার হাসতে হাসতে বললেন, ডাক্তার সাহেব, আপনার এই ভাবনাটা একটু বেশি ফিল্মি মনে হচ্ছে না? সমীর তার দিকে তাকিয়ে বললেন, আমার কাছে এটা ফিল্ম মনে হয় না। ডাক্তার আগরওয়াল সামনে এগিয়ে এলেন। এটা হাসপাতাল, তিনি বললেন। এখানে একটা মর্যাদা আছে। আপনি যা বলছেন তা আপনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু কিন্তু কি? সমীর জিজ্ঞাসা করলেন। ভিড় নিজে থেকেই রাস্তা করে দিল। কেউ কিছু বলল না। হয়তো সবাই বুঝে গিয়েছিল এটা কোনো তামাশা ছিল না। এটা ছিল দুটি জীবনের সংঘাত। সমীর সেখানেই দাঁড়িয়ে রইলেন, হাত খালি, ভেতরে প্রশ্নের বোঝা। হাসপাতালের ভেতরে খবর ছড়িয়ে পড়ল। ডাক্তার সমীর দুধওয়ালিকে বিয়ের কথা বলেছেন, ডিরেক্টরের সামনে, সবার সামনে। কেউ হাসল, কেউ রেগে গেল, কেউ চুপ করে রইল। আর অদিতি সেই দিন তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এলো। মা জিজ্ঞাসা করলেন, আজ এত তাড়াতাড়ি? অদিতি কিছুই বলল না। সে চুপচাপ মায়ের পাশে বসে পড়ল। চোখ শুকনো ছিল, কিন্তু ভেতরে গভীর কিছু বয়ে যাচ্ছিল। ওদিকে হাসপাতালের একটি ঘরে সমীর একা বসেছিলেন। বাইরে আলোচনা চলছিল, ভেতরে সেই একই প্রশ্ন। সেই রাতে অদিতির ঘুম এলো না। ঘরের আলো নেভানো ছিল, কিন্তু অন্ধকার ভেতরে আরও বেশি গভীর ছিল। মা ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়েছিলেন, দুর্বল, ক্লান্ত, খবরহীন। অদিতি চুপচাপ খাটের কিনারায় বসে রইল। বাইরে কোথাও দূর থেকে ট্রেনের শব্দ শোনা গেল। ইন্দোরের রাত কখনো পুরোপুরি শান্ত হয় না, কিন্তু সেই রাতে অদিতির ভেতরে এক অদ্ভুত সন্নাটা ছিল। সারাদিন যা যা ঘটেছিল
তা বারবার তার চোখের সামনে ফিরে আসছিল। সমীরের সেই বাক্য, মানুষের নজর, ফিসফাস আর সেই একটি শব্দ। অদিতির জীবন সবসময় প্রশ্নের মুখে থেকেছে, কিন্তু সে কখনো উত্তর চাইতে শেখেনি। সে খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল যে এই পৃথিবীতে কিছু মানুষকে প্রশ্ন করার অধিকারই দেওয়া হয় না। তার শৈশব উজ্জয়িনীর কাছে একটি ছোট জনপদে কেটেছিল। বাবা স্কুলে ক্লার্ক ছিলেন, কম বেতন কিন্তু সৎ মানুষ। মা ঘর সামলাতেন। অদিতি পড়াশোনায় খুব ভালো ছিল। স্কুলে যখনই কোনো শিক্ষক জিজ্ঞাসা করতেন, বড় হয়ে কি হবি, সে বিনা দ্বিধায় বলত, এমন কিছু যাতে মায়ের কষ্ট দূর হয়। কিন্তু স্বপ্নের বয়স কখনো কখনো খুব ছোট হয়। বাবার শরীর হঠাৎ খারাপ হলো। হাসপাতাল, ওষুধ, ধার দেনা। তারপর একদিন সব শেষ হয়ে গেল। বাবা আর নেই। ভয় সুখের চেয়ে ভয় বেশি ছিল। এখন জীবন চলবে কেমন করে? মা কোনো মতে ঘর সামলালেন। আত্মীয় স্বজন এলো, ২-৪টে কথা বলল, সহানুভূতি জানালো, আর তারপর নিজেদের পথে চলে গেল। অদিতির পড়াশোনা সেখানেই থেমে গেল। কলেজের স্বপ্ন, বই খাতা সব ধীরে ধীরে সিন্ধুকে বন্দী হয়ে গেল। কয়েক বছর পর মা অসুস্থ হয়ে পড়লেন। লম্বা অসুখ, লাগাতার ওষুধ, খরচ বাড়তে থাকল। অদিতি কাজ শুরু করল। প্রথমে অন্যের বাড়িতে, তারপর একটি ডেয়ারিতে, আর সবশেষে দুধের ঠ্যা থেকে বেছে নেয়নি, দায়িত্ববোধ থেকে বেছে নিয়েছিল। সে কখনো কাউকে বলেনি যে সে গ্র্যাজুয়েশন মাঝপথে ছেড়ে এসেছে। সে কখনো বলেনি যে আজও বই পড়তে তার খুব ভালো লাগে। কারণ এই সমাজে পরিশ্রমের সম্মান কম হয়। তাই সমীর যখন সবার সামনে সেই কথাটি বললেন, অদিতির ভেতরে আনন্দ নয়, বরং ভয় তৈরি হয়েছিল। ভয় এই কারণে নয় যে সে কোনো ডাক্তারকে বিয়ে করতে চায় না। ভয় এই কারণে যে সে জানত এই দুনিয়া তাকে সহজে মেনে নেবে না। পরের দিন সে দেরিতে ঘুম থেকে উঠল। মা জিজ্ঞাসা করলেন, আজ ঠেলা নিয়ে যাবি না? যাব, অদিতি বলল, একটু পরে। মা তার চোখের দিকে তাকালেন। মা তো মেয়ের নিস্তব্ধতা পড়ে নিলেন। কিছু হয়েছে? অদিতি মাথা নাড়ল। কিছু না। মায়ের চোখ ভিজে এলো। যখন কিছু হয় না, তখন মানুষ এতটা চুপ থাকে না। অদিতি কিছুই বলল না। সে জানত কথা বলে ফেললে সব বাঁধ ভেঙে যাবে। সে ঠেলা নিয়ে বেরোল। রাস্তা একই ছিল, কিন্তু পা ছিল খুব ভারী। হাসপাতালের গেট সামনে আসতেই বুকটা জোরে ধড়ফড় করতে শুরু করল। সে ঠেলাটা সেই জায়গাতেই বসালো। কিছু মানুষ থমকে দাঁড়িয়ে দেখতে লাগল, কিছু মানুষ নজর ফিরিয়ে নিল, কেউ কেউ আর চোখে তাকালো। নার্স কবিতা এলো। সে দুধ চাইল না, শুধু দাঁড়িয়ে থাকল। তুমি ঠিক আছো? সে নিচু স্বরে জিজ্ঞাসা করল। অদিতি মাথা নাড়ল। যা হয়েছে? কবিতা থেমে গেল। লোকে কথা বলবেই। অদিতি হালকা একটু তেতো হাসি দিল। লোকে তো আগেও কথা বলতো। তখনই সমীর বাইরে এলেন। তিনি অদিতিকে দেখলেন। ঠেলার পেছনে দাঁড়িয়ে থাকা সেই একই সাদামাটা রূপ, একই ক্লান্তি, কিন্তু আজ তার চোখে এক দূরত্ব ছিল। সমীর কাছে এসে বললেন, আমি তোমার সাথে কথা বলতে চাই। অদিতি পাত্র বন্ধ করল। এখানে নয়। তবে কোথায়? যেখানে লোক নেই। বিকেলে তারা হাসপাতালের পেছনের একটি ছোট পার্কে দেখা করলেন। শুকনো গাছ, ভাঙা বেঞ্চ। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। আমি তোমাকে বিপদে ফেলে দিলাম, সমীর বললেন। আপনি সত্যিটা বলেছেন, অদিতি বলল, কিন্তু সত্যি সবসময় মুক্তি দেয় না। আমি ভেবেছিলাম সবার সামনে বললে তুমি সাহস পাবে। অদিতি তদ্দিকে তাকালো। সাহস নিজের ভেতরে থাকে ডাক্তার সাহেব। ভিড় সেটা কেড়েও নিতে পারে। কিছু মুহূর্তে স্তব্ধতার পর অদিতি জিজ্ঞাসা করল, আপনি আমাকে পছন্দ করেন? হ্যাঁ, সমীর বিনা দ্বিধায় বললেন। কেন? এই প্রশ্নটি সহজ ছিল না। সমীর বললেন, কারণ তুমি কারো কাছে কিছু চাও না, কারণ তুমি পরিশ্রমকে ছোট মনে করো না, আর কারণ তুমি মানুষকে তার পথ দিয়ে বিচার করো না। অদিতির চোখ ভিজে এলো, কিন্তু সে কাদা পছন্দ করল না। আর আপনি জানেন, সে বলল, এই পথ বেছে নিলে আপনি কি হারাবেন? আপনার সব কিছু। সমীর থামলেন। তবে কেন? অদিতির গলা কেঁপে গেল। সমীর খুব নিচু স্বরে বললেন, কারণ এটা যদি আজ না করি, তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। অদিতি চোখ বন্ধ করে নিল। মায়ের অসুখ, সমাজের কথা, হাসপাতালের দেওয়াল, ঠেলা সব সামনে ভেসে এলো। আমার সময় চাই, সে বলল। যতটা চাই নাও, সমীর বললেন। যাওয়ার সময় অদিতি বলল, আপনি যদি শুধু আমার জন্য দাঁড়িয়ে থাকেন, তবে তা যথেষ্ট নয়। আপনাকে আমার সাথে দাঁড়াতে হবে, প্রতিটি নজর আর প্রতিটি প্রশ্নের সামনে। আমি তৈরি, সমীর বললেন। সে ফিরে গেল। রাতে মা জিজ্ঞাসা করলেন, যদি কেউ তোকে আপন করে নিতে চায়, তবে কি ভয় লাগবে? অদিতি মায়ের হাত ধরল। ভয় লাগে মা, কারণ আমি সবসময় একা লড়তে শিখেছি। এখন কারো সাথে দাঁড়িয়ে থাকাটা খুব নতুন। মা তার তালু চাপড়ে দিলেন। নতুন ভয় সবসময় খারাপ হয় না।
অদিতির চোখ দিয়ে শব্দহীনভাবে জল গড়িয়ে পড়ল। ওদিকে সেই শহরেই সমীর নিজের ঘরে বসে ভাবছিলেন, এখন এই লড়াই শুধু সমাজের সাথে নয়, এই লড়াই ধৈর্যের সাথে, অপেক্ষার সাথে আর সেই বিশ্বাসের সাথে যা ভেঙেও যেতে পারে। ইন্দোরের সকাল সেই দিন যেন একটু বেশিই নিস্তব্ধ ছিল। হাসপাতালের বাইরে সেই একই হট্টগোল, কিন্তু ভেতরে এক অদ্ভুত উত্তেজনা ভাসছিল। মানুষ কথা কম বলছিল, নজর বেশি ঘুরছিল। সবাই জানত আজ কিছু একটা হতে চলেছে। প্রশ্ন ছিল শুধু একটাই, দাম খেচুকাবে। অদিতি ঠেলা বসালো। তাপগুলো আজ সে আরও একটু পরিপাটি করে সাজালো। দুধ ছাকার সময় হাত থামল, কিন্তু কাঁপল না। সে নিজেকে বলল, যা হবে দেখা যাবে। এটাই ছিল তার সবচেয়ে পুরনো অবলম্বন। সমীর সেই সকালে একটু দেরিতে এলেন। মুখে সেই একই শান্তি, কিন্তু চোখের নিচে ক্লান্তির রেখা পরিষ্কার দেখা যাচ্ছিল। হাসপাতালের বাইরে পা রাখতেই তার নজর অদিতির সাথে মিলল। দুজনে কিছুই বললেন না, শুধু হালকা মাথা নাড়লেন, যেন একে অপরকে মনে করিয়ে দিচ্ছেন যে তারা একা নন। সকাল 10টায় কনফারেন্স হলের দরজা বন্ধ হল। ডাক্তার আগারওয়াল, বোর্ডের সদস্য এবং কিছু প্রবীণ ডাক্তার ভেতরে ছিলেন। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষের নিঃশ্বাস যেন থমকে গিয়েছিল। ডাক্তার আগারওয়াল সরাসরি বললেন, আপনি জানেন যে আপনার সাম্প্রতিক আচরণ হাসপাতালের মর্যাদার পরিপন্থী। সমীর শান্ত স্বরে বললেন, মর্যাদা যদি মানুষের চেয়ে বড় হয় তবে হয়তো। ঘরে চাঞ্চল্য দেখা দিল। এটা এখন আর ব্যক্তিগত বিষয় নয়, একজন সদস্য বললেন। আপনি জনসমক্ষে? আমি জনসমক্ষে একজন মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছি। সমীর বললেন, এটা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী। ডাক্তার আগারওয়াল একটি কাগজ এগিয়ে দিলেন। বোর্ডের সিদ্ধান্ত, আপনি হয় নিজের কথা ফিরিয়ে নেবেন, না হলে আপনাকে চাকরি ছাড়তে হবে। সমীর কথাটি শেষ করে দিলেন, না হলে আমি ইস্তফা দেব। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আমি পিছিয়ে যাব না, তিনি বললেন। আর যদি এর দাম আমার চাকরি হয় তবে তাই সই। সিদ্ধান্ত লিখে নেওয়া হলো। কোনো তর্ক হলো না, হয়তো এই কারণে যে কিছু সিদ্ধান্ত যুক্তি দিয়ে নয়, বরং ভয় থেকে নেওয়া হয়। সেই সময় হাসপাতালের গেটে অদিতি ঠেলা গোছাতে শুরু করল। আজকেও দুধ চাইল না, মানুষ শুধু দেখতে থাকল। কিছু নজর ছিল সহানুভূতির, কিছু ছিল বিদ্রুপের। নার্স কবিতা কাছে এসে তার হাত ধরল। যাই হোক না কেন, তুমি কাউকে আয়না দেখিয়ে দিয়েছ। অদিতি হালকা একটু হাসল। আয়না তো প্রায়ই ভেঙে ফেলা হয়। তখনই সমীর বাইরে এলেন। তার হাতে কোনো ফাইল ছিল না, কোনো পরিচয়পত্র ছিল না, শুধু তিনি ছিলেন এক সাধারণ মানুষ। অদিতি তাকে দেখে বুঝে গেল। হয়ে গেল? সে জিজ্ঞাসা করল। সমীর মাথা নাড়লেন। হ্যাঁ, দাম পুরোপুরি চুকিয়ে দিলাম। অদিতির ভেতরে কিছু একটা দমে গেল। আমি চাইনি যে আপনার। আমি চেয়েছিলাম, সমীর বললেন। কারণ আজ যদি এটা না করতাম তবে কাল নিজের চোখের দিকে তাকাতে পারতাম না। কাছে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে ফিসফাস শুরু হলো। চাকরি চলে গেল? কার জন্য? এক দুদোয়ালির জন্য? অদিতি প্রথমবার ঠেলার পেছন থেকে পা বাইরে রাখল। সে সমীরের পাশে এসে দাঁড়াল, সোজা এবং শান্ত। আমার জন্য নয়, সে উঁচু গলায় বলল, যাতে সবাই শুনতে পায়, নিজের জন্য। ভিড় হঠাৎ চুপ হয়ে গেল। অদিতি বলল, আমি দুধ বিক্রি করি কারণ আমার মা অসুস্থ, কারণ আমার বাবা নেই এবং কারণ আমি জীবন থেকে লড়াই করতে জানি। যদি পরিশ্রম করাটা লজ্জার হয় তবে এই লজ্জা আমার, আপনাদের নয়। তার গলা কাঁপল না, চোখে জল ছিল, কিন্তু তা ঝরে পড়ল না। সমীর তার দিকে তাকালেন, গর্ব আর কৃতজ্ঞতা নিয়ে। তারা দুজনে সেখান থেকে চলে গেলেন। কোনো শোরগোল নেই, কোনো জয়ের আস্ফালন নেই, শুধু একসাথে চলতে চলতে। দিন কাটল। খবরটা পুরো শহরে ছড়িয়ে পড়ল। কিছু মানুষ সমীরের সমালোচনা করল, কিছু মানুষ চুপচাপ বাহবা দিল। একটি ছোট ব্যক্তিগত ক্লিনিক তাকে কাজ দিল। কম নাম, কম টাকা, কিন্তু অনেক বেশি মানবিকতা। সমীর তা গ্রহণ করে নিলেন। অদিতি ঠেলা ছাড়ল না। সে মায়ের ওষুধপত্র সব পূর্ণ করল। আর এক সন্ধ্যায় সে বলল, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু নিজের পরিচয় ছাড়ব না। সমীর হাসলেন, আমিও তো সেটাই চাই। বিয়ে হলো খুব সাধাসিধে ভাবে। না ছিল বড় কোনো হল, না ছিল ভিড়, শুধু কিছু মানুষ, কিছু আশীর্বাদ আর এক বুক শান্তি। আজও হাসপাতালের বাইরে মানুষ দুধ খায়। অদিতি মাঝে মধ্যে সেখানে থামে, দেখে, হাসে। আর সমীর আজও হৃদরোগের ডাক্তার, শুধু এখন মেশিনের চেয়ে মানুষের কথা বেশি শোনেন। যদি এই কাহিনী আপনার হৃদয়ের কোনো কোণকে স্পর্শ করে থাকে, আপনার চোখকে সজল করে থাকে, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন। এটি আপনার সমস্ত সঙ্গী এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে ভালোবাসা আর মানবিকতার এই দীপশিখা জ্বলে থাকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।